আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আমি আজকে তোমাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। একটা কোষীয় অঙ্গন আজকে আমি তোমাদেরকে পড়াবো। নিশ্চয়ই বোর্ডে লেখা দেখে বুঝতে পেরেছো, রাইবোজোম। দ্যাট মিন্স এটাকে তোমরা অনেকেই বলে থাকো প্রোটিন ফ্যাক্টরি, অথবা কেউ কেউ এটাকে বলে থাকো সার্বজনীন কোষীয় অঙ্গাণু। তো আমি আজকে তোমাদের সাথে এই কোষীয় অঙ্গাণুটাই শেয়ার করব। আমাদের ইন্টারমিডিয়েট অথবা তুমি যদি অ্যাডমিশনের কথা বলো, তাহলে চিন্তা করে দেখো যে এখান থেকে বিগত বছরগুলোতে অনেকগুলো প্রশ্ন আসছে। তুমি বিগত বছরের কোয়েশ্চেন সলভ করো, বা বিগত বছরের মেডিকেল বা আমাদের বোর্ড প্রশ্নগুলো সলভ করতে গেলে দেখবা এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। তো আজকে আমরা এই কোষীয় অঙ্গাণুটা একদম মানে শূন্য থেকে একদম প্রো লেভেল পর্যন্ত আমরা আলোচনা করব। তো আসো বেশি বকবক না করে ক্লাসটা আমরা শুরু করি। রাইবোজোম, তাহলে আমরা রাইবোজোমকে কি বলি? এটাকে আমরা অনেকেই বলে থাকি প্রোটিন ফ্যাক্টরি। এটাকে আমরা অনেকেই বলে থাকি প্রোটিন ফ্যাক্টরি। দ্যাট মিন্স এখানে প্রোটিন উৎপন্ন হয় বা প্রোটিন সংশ্লেষণ হয়। ওকে, তারপরে এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি সার্বজনীন কোষীয় অঙ্গাণু। সার্বজনীন কোষীয় অঙ্গাণু। আচ্ছা, সার্বজনীন কোষীয় অঙ্গাণু কেন বলা হচ্ছে? যারা একদম শুরু থেকে ক্লাসটা করতেছো, সবগুলো ক্লাস করেছো এর আগের লেকচারগুলো, তারা জানো যে আমাদের রাইবোজোম হচ্ছে একমাত্র কোষীয় অঙ্গাণু যেটা আদি কোষেও পাওয়া যায়, আবার প্রকৃত কোষেও পাওয়া যায়। দ্যাট মিন্স এটা আদি কোষ প্লাস প্রকৃত কোষ, দুইটা জায়গাতেই হচ্ছে আমরা এটা পেয়ে থাকি। আদি কোষ প্লাস হচ্ছে প্রকৃত কোষ, দুই জায়গাতে এটা হচ্ছে পাওয়া যায়। এই জন্য এটাকে আমরা বলি যে সার্বজনীন কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, এবার আসো আমাদের পরবর্তী আলোচনা কি? পরবর্তী আলোচনা হচ্ছে যে এইটা আবিষ্কার হলো কিভাবে, অর্থাৎ এই কোষীয় অঙ্গাণুর আবিষ্কার নিয়ে একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানব। দেখো, আবিষ্কার থেকে সবসময় যে প্রশ্ন হয় এমন না। আমাকে অনেকে প্রশ্ন করো ক্লাসে যে ভাইয়া আবিষ্কারের ভিতরে অনেকগুলো সাল আছে, তো সালগুলো কি আমাদেরকে মনে রাখতে হবে? দেখো, টোটাল বায়োলজি বইতে কয়েক হাজার সাল আছে। এখন এত সাল তোমার মনে রাখতে হবে না। হাতে গোনা কয়েকটা সাল পরীক্ষায় আসে, যেগুলো আমরা দেখবা ক্লাসে মাঝে মাঝে ডিসকাশন করতেছি, এইগুলো নিয়েই তোমরা হচ্ছে মনে রাখবা, তাহলেই যথেষ্ট। অর্থাৎ এতটুকু পড়লেই হবে। এর মানে আমরা ক্লাসে যেগুলো বলে দেবো এগুলোই যথেষ্ট। তাহলে আসো, এর আবিষ্কার সম্পর্কে আমি প্রথমেই বলি। একজন বিখ্যাত ব্যক্তি ছিল, তার নাম ছিল অ্যালবার্ট ক্লড। হ্যাঁ, অ্যালবার্ট ক্লড। আচ্ছা, ইনি প্রথম কি করলো? ইনি হচ্ছে যকৃত কোষের যে সাইটোপ্লাজম, সেখান থেকে এই অঙ্গাণুটা প্রথম পৃথক করে, এবং অ্যালবার্ট ক্লড নাম দিয়েছিল কি? দেখো, এটার নাম দিয়েছিল হচ্ছে মাইক্রোজোম। তাহলে আমরা একটু লিখে ফেলি সবাই যে এটা হচ্ছে যকৃত কোষের সাইটোপ্লাজম। মনে রাখবা, কোথা থেকে? যকৃত কোষের সাইটোপ্লাজম থেকে। আচ্ছা, এটি সর্বপ্রথম আবিষ্কার হয়, যকৃত কোষের সাইটোপ্লাজম থেকে সর্বপ্রথম আবিষ্কার করেন। তো উনি কিন্তু এই সময় এটাকে রাইবোজোম নামকরণ করেন নাই, ঠিক আছে? এবং উনি কি নাম দেন? উনি নাম দেন, এটার নাম দিয়েছিলেন হচ্ছে মাইক্রোজোম। হ্যাঁ, এটার উনি নাম দিয়েছিলেন মাইক্রোজোম। তাহলে অ্যালবার্ট ক্লড সর্বপ্রথম রাইবোজোমের উপস্থিতি পর্যবেক্ষণ করলেও নামকরণ কিন্তু উনি করেন নাই। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপর তোমরা আরেকজন বিজ্ঞানীর নাম শুনবা, তার নাম হচ্ছে জর্জ প্যালেড। আরেকজন বিজ্ঞানী আছে, ওনার নাম হচ্ছে জর্জ প্যালেড। আচ্ছা, উনি কি বললো দেখো, উনি প্রাণীকোষ থেকে এই ক্ষুদ্র অঙ্গাণুটা আবিষ্কার করলো। হ্যাঁ, প্রাণীকোষ থেকে উনি আবিষ্কার করলো এই অঙ্গাণুটা, সেম অর্থাৎ যেটা আমি কিছুক্ষণ আগে বললাম ওইটাই। তো এইটার উনি আবার নাম দিল কি? দেখো, উনি এটার নাম দিল হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিন। রাইবো নিউক্লিয় প্রোটিন, রাইবো নিউক্লিয় প্রোটিন। হ্যাঁ, তার মানে এখনো পর্যন্ত কিন্তু রাইবোজোম নামটা আমরা পাই নাই। ঠিক আছে, এখনো পর্যন্ত আমরা রাইবোজোম নামটা পাই নাই। ঠিক আছে, একটু ইয়ে করো। আচ্ছা, এখন দেখো, আমরা যেটা বলতেছিলাম যে বিজ্ঞানী জর্জ প্যালেড প্রাণীকোষ থেকে রাইবোনিউক্লিয় প্রোটিন এটা হচ্ছে আবিষ্কার করে।
অর্থাৎ এখনো কিন্তু রাইবোজোম শব্দটা আমরা পাইলাম না। আচ্ছা, এরপরে আরেকজন বিখ্যাত ব্যক্তি ছিল, ওনার নাম ছিল রিচার্ড বি রবার্ট। হ্যাঁ, ওনার নামটা ছিল এরকম, রিচার্ড বি রবার্টস। হ্যাঁ, উনি সর্বপ্রথম হচ্ছে রাইবোজোমকে রাইবোজোম নামকরণ করছিল আর কি। হ্যাঁ, অর্থাৎ কোষের ভিতরে প্রোটিন উৎপাদনকারী বা প্রোটিন সংশ্লেষণকারী একটা অঙ্গাণুর কথা উনি বলেন এবং উনি নাম দেন হচ্ছে রাইবোজোম। আসলে অ্যালবার্ট ক্লড, জর্জ প্যালেট, রিচার্ড বি রবার্টস সবাই একটা জায়গাতে একমত, সেটা কি, যে কোষের ভিতরে প্রোটিন উৎপাদনের জন্য একটা কোষীয় অঙ্গাণু আছে এবং ওইটাই ওনারা মূলত এক একজন এক একভাবে নামকরণ করছে। যেমন ধরো অ্যালবার্ট ক্লড, উনি এটাকে নাম দিয়েছে হচ্ছে মাইক্রোজোম। জর্জ প্যালেট, উনি এটাকে নাম দিয়েছে রাইবো নিউক্লিও প্রোটিন। তারপর রিচার্ড বি রবার্টস এটাকে নামকরণ করছে ফাইনালি রাইবোজোম। দ্যাট মিনস আমরা রাইবোজোম আবিষ্কার কিভাবে হলো এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা শিখবো আসো যে রাইবোজোমের উৎপত্তি কি থেকে হয়, অর্থাৎ রাইবোজোম এটা 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 হচ্ছে কিভাবে আসে, তার উৎপত্তিটা একটু আমরা জেনে আসি। তো দেখো, রাইবোজোমের উৎপত্তি নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, তাহলে এটা যদি আদিকোষ বলো তাহলে এক রকমের কথা আসবে। অর্থাৎ আদিকোষের ক্ষেত্রে এটার উৎপত্তি হবে ডিএনএ থেকে, ঠিক আছে? অর্থাৎ ডিএনএ থেকে, আদিকোষের যে ডিএনএটা আছে সেখান থেকে এর উৎপত্তি হবে। আর যদি এটা প্রকৃত কোষ হয়, প্রকৃত কোষে রাইবোজোম হয়, তাহলে প্রকৃত কোষের ক্ষেত্রে রাইবোজোমটা আসবে নিউক্লিওলাস থেকে। নিউক্লিয়াসের যে নিউক্লিওলাস বলে একটা কথা আছে তোমরা জানো, সেইখান থেকে এর উৎপত্তি হবে, অর্থাৎ নিউক্লিওলাস থেকে। ওকে, তাহলে আদিকোষের ক্ষেত্রে ডিএনএ থেকে, প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিওলাস থেকে এই রাইবোজোমের উৎপত্তি হবে। এখন আসো, এই রাইবোজোম থাকে কোথায়, এর অবস্থানটা কোথায়? আমরা যদি এখন বলি যে রাইবোজোমের অবস্থান কোথায়, তাহলে তুমি বলবা যে এটা হচ্ছে মুক্ত অবস্থায় সাইটোপ্লাজমে থাকতে পারে, ঠিক আছে? মুক্ত অবস্থায় রাইবোজোমটা হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে মুক্ত অবস্থায় থাকতে পারে। আচ্ছা, তারপরে এটা আর কিভাবে থাকতে পারে? মনে করো যে এটা এভাবে থাকতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এখানে থাকতে পারে। আচ্ছা, তারপরে এটা কোথায় থাকতে পারে? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে থাকতে পারে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকতে পারে। ওকে, তারপরে এটা হচ্ছে প্লাস্টিডের ভিতরে থাকতে পারে। এরকম কয়েকটা জায়গার কথা আমাদের বইপত্রগুলোতে কিন্তু আসছে, যে মুক্ত অবস্থায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এই জায়গাগুলোতে মূলত আমাদের হচ্ছে রাইবোজোমের অবস্থান। তাহলে আমরা উৎপত্তি এবং অবস্থান সম্পর্কে জানতে পারলাম যে কোন কোন জায়গাগুলোতে রাইবোজোম মূলত থাকে। আচ্ছা, এইবার আমরা একটা জিনিসে কনভার্ট করি, সেটা হচ্ছে যে রাইবোজোম, এটা নিয়ে আমরা তো অনেকগুলো কথা বললাম। এখন আসলে রাইবোজোমের গঠনটা কীরকম হতে পারে, বা একটা রাইবোজোমের ভিতরে কি কি আছে এবং সে মূলত কিভাবে প্রোটিন সংশ্লেষণ করে থাকে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো শুরুতে আসো, সেটা জানার জন্য আগে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে রাইবোজোমের আগে গঠন পড়ার আগে রাইবোজোমের একটু প্রকারভেদটা আমরা দেখে আসি। দেখো, বলছে অনেকে এরকমভাবে বলা আছে, দেখবা তোমাদের বইতে, যে রাইবোজোমের দুইটা ইউনিট আছে, দুইটা সাব ইউনিট আছে। একটাকে আমরা যদি বলি এটা হলো 60S, আর একটা হচ্ছে 60S, আর একটাকে বলা হচ্ছে 40S। 60S এবং হচ্ছে 40S, এর হলো দুইটা সাব ইউনিট আছে। আচ্ছা, এটা কার ক্ষেত্রে? দেখো, আমরা রাইবোজোমের দুইটা প্রকারভেদ দেখব, একটা হলো 80S রাইবোজোম, আর আরেকটা রাইবোজোমের প্রকারভেদ তোমরা দেখবা, তার নাম হলো 70S রাইবোজোম। ভালো করে বুঝো, একটা হলো 80S আর একটা হলো 70S। তো 70S রাইবোজোমের টাইপগুলো কি কি আছে ভাই? 70S রাইবোজোমের সাব ইউনিট হচ্ছে, একটা হলো 50S আর একটা হচ্ছে 30S। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে টাইপগুলা, এই যে সাব ইউনিট যেগুলো আমরা বলতেছি, হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে সাব ইউনিট, উপ একক বলা হচ্ছে। আর 80 আর 70কে হচ্ছে রাইবোজোমের দুইটা একক বলা হচ্ছে। তো 80S একক, এটা মূলত এটা হচ্ছে প্রকৃত কোষে আমরা পেয়ে থাকি, প্রকৃত কোষে এটা হচ্ছে পাওয়া যায়, আর এটা হচ্ছে আদিকোষে পাওয়া যায়, এটা হচ্ছে আদিকোষে পাওয়া যায়, ঠিক আছে? এটা মনে রাখবা। তুমি এটাকে যদি বলো যে রাইবোজোমের এটা একটা একক, এটা হচ্ছে আরেকটা একক, অর্থাৎ 80S আর হলো 70S, তুমি এটাকে প্রকারভেদ বললেও কোনো সমস্যা নাই। অর্থাৎ একটা 80S, একটা হলো 70S, দুই রকমের একক আছে রাইবোজোমের, এবং এই দুইটা এককের ভিতরে আবার দুইটা করে উপ একক আছে।
যেমন এটা হলো 60-40, এটা হলো 50-30। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই সংখ্যাগুলো কিভাবে আসলো এবং এস ইজ ইকুয়াল টু কি বোঝাচ্ছেন আপনি? দেখো, এস মানে হলো ভেদবার্গ। হ্যাঁ, এস শব্দের অর্থ হচ্ছে ভেদবার্গ। হ্যাঁ, এর ইংলিশ বানানটা একটু অদ্ভুত, তাই না? এস দিয়ে শুরু হচ্ছে, বাট এটার বাংলা তুমি যখন উচ্চারণ করবা মানে ইংলিশে যখন এটাকে স্পেলিংয়ে আসবা তখন এটা দেখবা ভেদবার্গ। এস এর উচ্চারণটা এখানে কিন্তু হচ্ছে না। তো ভেদবার্গ এই রাইবোজোমের একক এবং উপ এককগুলো আবিষ্কার করছিল। বোঝা গেল? অর্থাৎ রাইবোজোমের আমরা যদি বলি এই 80 আর 70 এটা হচ্ছে দুইটা একক, আর এইগুলো হচ্ছে উপ একক। পরীক্ষা আসতে পারে যে 80s রাইবোজোমের উপ একক কয়টা আছে, তাহলে বলবা দুইটা, 60-40। আবার যদি বলে 70s রাইবোজোমের উপ একক কয়টা আছে, তাহলে বলবা হচ্ছে দুইটা, 50 এবং 30। তো অনেকেই বলবা যে ভাই যোগ করলে তো মিলে না। আসলে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ না, এখানে ভালো করে বুঝো প্রকৃত কোষে যে 80s রাইবোজোম থাকে তো তার আবার দুইটা ভাগ আছে, মানে দুইটা ছোট ছোট অংশ আছে। যেটা একটু বড় সাইজের সেটাকে বলা হচ্ছে 60, আর যেটা একটু ছোট সাইজের সেটার নাম হলো 40। আবার তুমি যদি 70s রাইবোজোমে দেখো তার উপ একক কি কি আছে বলো, 50-30। তাহলে যেটা একটু বড় সে হলো 50, আর যেটা একটু ছোট সে হলো 30। তো বিষয় হলো এই যে নামকরণটা যে করছিল তার নাম ভেদবার্গ। ভেদবার্গ কিভাবে করছিল এটা, এই রাইবোজোমের একক উপ এককগুলো কিভাবে বের করে সেটা খেয়াল করো। উনি একটা যন্ত্র ব্যবহার করছিল, সেই যন্ত্রটার নাম হলো সেন্ট্রিফিউজ। এই যন্ত্রটার নাম ছিল সেন্ট্রিফিউজ যন্ত্র। উনি এই সেন্ট্রিফিউজ যন্ত্রের ভিতরে রাইবোজোমকে অধক্ষেপ আকারে ফেলে সেখান থেকে তিনি উপ এককগুলো আবিষ্কার করে। অর্থাৎ এই সেন্ট্রিফিউজ যন্ত্র থেকে উনি এই রাইবোজোমের একক এবং উপ এককগুলো আবিষ্কার করে। রাইবোজোমের একক প্লাস উপ একক যেগুলো দেখতেছো তোমরা সেইগুলো কিন্তু উনি আবিষ্কার করে। হ্যাঁ, সেন্ট্রিফিউজ যন্ত্রের ভিতরে ওই রাইবোজোমের একক এবং উপ এককগুলো উনি খুঁজে পান। এবং এই রাইবোজোমের একক সেন্ট্রিফিউজ যন্ত্রটা কি জিনিস আসলে, তোমরা যদি মেডিকেল সায়েন্স পড়ো তাহলে সেন্ট্রিফিউজ যন্ত্রের নাম শুনবা, দেখবা যে আমাদের মেডিকেল সায়েন্সে ফিজিওলজি বলে একটা সাবজেক্ট আছে, তারপরে বায়োকেমিস্ট্রি আছে, এই ডিপার্টমেন্টগুলোতে সেন্ট্রিফিউজ যন্ত্র দেখা যায়। তারপরে প্যাথোলজিতে দেখা যায়, হ্যাঁ প্যাথোলজি বিভাগে দেখা যায়। এটার কাজ হলো কি যে টেস্ট টিউবের ভিতরে কোনো একটা স্যাম্পল দিলে এটা ঘোরায়, হ্যাঁ এটা অনেকবার ঘোরায়। তাহলে একটা জিনিস যদি এরকম অনেকবার ঘুরাইতে থাকো তাহলে বলো তো কী হবে, এরকমভাবে ঘোরায়, রোটেশন হয়, তখন ভারী জিনিসগুলো অধক্ষেপ আকারে জমা হয়। অর্থাৎ এই সেন্ট্রিফিউজ যন্ত্রের কাজ হলো কোনো একটা বস্তুকে অধক্ষেপ আকারে নিচে জমা করা। তো সেই অধক্ষেপ থেকেই রাইবোজোমের এই একক এবং উপ এককগুলো কিন্তু আবিষ্কার হয়। কথা ক্লিয়ার? আসলে এটা আমাদের জন্য অত ম্যান্ডেটরি না, তারপর আমি একটু বললাম আর কি। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম, যে রাইবোজোমের একক হচ্ছে দুইটা, 80 আর হলো 70। আর 80 এর আবার দুইটা উপ একক আছে, 60-40 আর এটা হলো 50-30। এতটুকু মনে রাখলেই হবে। এখানে সাধারণত যেগুলো বড় সংখ্যা দেখতেছো সেটা দিয়ে বড় আকারকে বোঝাচ্ছে, আর ছোট সংখ্যাগুলো দিয়ে রাইবোজোমের ছোট আকারকে বোঝানো হচ্ছে। এটাই হলো মূল কাহিনী। এবং এই জিনিসগুলো আবিষ্কার করে ভেদবার্গ, তার নামটা ছিল ভেদবার্গ, এবং এই তার নামের প্রথম অক্ষরটা সবগুলোর সাথে দেওয়া হয়েছে। এবং ভেদবার্গ রাইবোজোমের এই একক এবং উপ এককগুলো একটা যন্ত্র থেকে, একটা যন্ত্র ব্যবহার করে আবিষ্কার করে, তার নাম দিয়েছিল, তার নামটা ছিল সেন্ট্রিফিউজ যন্ত্র। রাইট? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অনেকটুকু আগাই গেলাম, যে রাইবোজোমের প্রকারভেদগুলো আমরা দেখতে পেলাম। এখন আসো আমরা শিখবো হলো রাইবোজোমের ভৌত গঠন। আচ্ছা, এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এটাকে তুমি ভৌত গঠন বলতে পারো, রাইবোজোমের ভৌত গঠন। অর্থাৎ আমরা এখন যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রাইবোজোমের ভৌত গঠন। তো দেখো, কিছুক্ষণ আগেই তোমরা দেখলা যে রাইবোজোমের 80s রাইবোজোমের দুইটা উপ একক আছে, তাই না? তার মধ্যে একটা হলো 40, একটা হলো 60। তো 40টা দেখো একটু ছোট, আর 60টা দেখো একটু বড় আকারে। তো এইখানে আমরা যেটা দেখতেছি যে 60 আর 40, হ্যাঁ এটা কিন্তু 80s রাইবোজোম, এটাও 80s রাইবোজোম, ওইটাও 80s রাইবোজোম। তোমরা একটা কথা মনে রাখবা, এই ছবির আশপাশে কোথাও লিখে রাখো, রাইবোজোমের আয়তন বা ব্যাস কত হতে পারে। রাইবোজোম এর আয়তন, বা তুমি বলতে পারো এর ব্যাস। হ্যাঁ, এর ব্যাস হচ্ছে মনে করো 150 থেকে 250 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে রাইবোজোমের ব্যাস, এটা মনে রাখবা। আচ্ছা, রাইবোজোমের ব্যাস এটা। এখন যদি আমরা এই দিকে লক্ষ্য করি, এদিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমাদের যেটা খেয়াল করতে হবে
রাইবোজোম পাশাপাশি অর্থাৎ এই দিকে চওড়া কত, অর্থাৎ পাশাপাশি চওড়া কত মনে রাখবা, রাইবোজোমের চওড়া, এর চওড়া হচ্ছে 22 ন্যানোমিটার। আর এর উচ্চতা কত, এর উচ্চতা হচ্ছে 20 ন্যানোমিটার, 20 ন্যানোমিটার মনে রাখবা এটা। আর এটা হলো 40S রাইবোজোম, আর এটা হলো দেখো 60S রাইবোজোম। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা শুরুতে একটা কথা বলেছি যে রাইবোজোম মূলত কি তৈরি করে, প্রোটিন সংশ্লেষণ করে থাকে। তো প্রোটিন সংশ্লেষণ কিভাবে সে করে, তার আরও দুইটা জিনিসের হেল্প লাগে, একটার নাম হচ্ছে mRNA আর একটার নাম হলো tRNA। ভাইয়া আমরা তো এটার নাম কখনো শুনিনি তাই না, mRNA, এম শব্দের অর্থ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে, মেসেঞ্জার আরএনএ। অর্থাৎ মেসেঞ্জার মানে কি বলেন তো, মেসেঞ্জার মানে হলো বার্তা বাহক, অর্থাৎ যারা বার্তা বহন করে তাদেরকে আমরা বলি হচ্ছে অথবা বার্তা তৈরি করে, হ্যাঁ, মেসেঞ্জার আরএনএ। আর আরেকটা শুনতেছো tRNA তাই না, তাহলে টি মানে হলো ট্রান্সফার আরএনএ, টি মানে হলো ট্রান্সফার আরএনএ। এখন ভালো করে ছবিটার দিকে লক্ষ্য করো, এটা হচ্ছে mRNA এর অংশ, এটা হলো tRNA এর অংশ। তো mRNA, tRNA আর এই রাইবোজোম যখন একসাথে যুক্ত হয় তখন প্রোটিন সংশ্লেষণ হয়। এটা কখন জানতে পারবা, তোমাদের এই অধ্যায়ের শেষের দিকে একটা টপিক আমি পড়াবো, তার নাম হলো ট্রান্সলেশন। আর এই ট্রান্সলেশনে মূলত কিন্তু প্রোটিন সংশ্লেষণ হয়ে থাকে। তো প্রোটিন কিন্তু রাইবোজোম একা সংশ্লেষণ করতে পারে না, তার অনেক কিছুর হেল্প লাগে, তার মেসেঞ্জার আরএনএর হেল্প লাগে, tRNA মানে ট্রান্সফার আরএনএর হেল্প লাগে। তো এখানে ভৌত গঠনের মধ্যে এই সম্পর্কটাই আমরা বুঝাইতে চাইছি যে রাইবোজোম এই দুইটা উপ একক তারা mRNA এবং tRNA এর সাথে একত্রে যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে থাকে, রাইট। এবং উপরেরটা হলো 40, নিচেরটা হলো 60, আর এটা হলো প্রোটিন, নতুন প্রোটিন। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা দেখো, সবাই একটু লক্ষ্য করো ভাইয়া, 40S আর 60S এর মধ্যে একটা গ্যাপ আছে, খেয়াল করছো, একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি হচ্ছে ক্লেপ্ট, এটাকে আমরা বলি হচ্ছে ক্লেপ্ট, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ক্লেপ্ট। অর্থাৎ রাইবোজোমের দুইটা উপ একক সাধারণত একটু দূরে দূরে থাকে প্রোটিন তৈরির আগে, কিন্তু প্রোটিন তৈরির সময় তারা একসাথে যুক্ত হয়, তার আগে কিন্তু না, কথাটা কিন্তু মনে রাখো। আর এবং এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলতেছি, ক্লেপ্ট, রাইট। তাহলে আমরা এখানে কি কি শিখলাম বলো, রাইবোজোম চওড়ায় কত 22, উচ্চতায় কত 20, আর এটার আয়তন কত 150 থেকে 250 অ্যাংস্ট্রম। এবং এই mRNA এবং tRNA এর সাথে একসাথে হয়ে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। এটা আমরা পরবর্তী লেকচারগুলোতে জানতে পারবো। এখন পরের ছবিটার দিকে লক্ষ্য করো, এই ছবিটাতে আমরা যেটা দেখাইছি এটা হচ্ছে 60, এটা হলো 40 উপ একক। বলছে যে রাইবোজোমে এই দুইটা উপ একক ছাড়াও আরও 3টা নির্দিষ্ট জায়গা থাকে, সেই জায়গাগুলোর নাম কি, এই যে প্রথমটার নাম দেখো, এটাকে বলা হচ্ছে এ সাইট, ঠিক আছে, আমি দেখো এ লিখে রাখছি মাঝখানে, খেয়াল করো এ সাইট। সাইট মানে জায়গা, সাইট মানে প্লেস, স্থানকে বোঝানো হয়। আর পরেরটা এই যে এটা হচ্ছে পি সাইট, ভালো করে খেয়াল করো, দেখো লেখা আছে এটা হলো পি সাইট, আর এটা হলো ই সাইট, এটা হচ্ছে ই সাইট। সাইট মানে জায়গা, আমরা কিন্তু বারবার বলছি সাইট মানে হলো জায়গা। আচ্ছা, এ মানে কি, এ শব্দের অর্থ কি, এ হলো অ্যাকসেপ্টর, অ্যাকসেপ্টর, এটা মনে রাখবা, অ্যাকসেপ্টর। আর পি মানে হলো পেপটাইড, পি মানে হলো পেপটাইড, পি মানে হলো পেপটাইড, পি শব্দের অর্থই হলো পেপটাইড। আর ই মানে হলো এক্সিট, ই মানে হলো এক্সিট। এক্সিট মানে কি বলতো, বের হয়ে যাওয়া, এক্সিট মানে বের হয়ে যাওয়া। তো আর এই যে সবুজ অংশটা দেখতেছো এটাকে বলা হচ্ছে mRNA সংযুক্তির স্থান, mRNA সংযুক্তির স্থান, ঠিক আছে। তাহলে এই ছবিটার এই ছবিটার মধ্যে একটু পার্থক্য আছে, একটু পার্থক্য বলতে এখানে আমরা এই এ সাইট, পি সাইট, ই সাইট দেখাই নাই, মূলত এটাও রাইবোজোম ওটাও রাইবোজোম। তো এখানে শুধু রাইবোজোমের দুইটা উপ একককে হাইলাইট করা হয়েছে এবং এর সাথে mRNA tRNA মিলে কিভাবে প্রোটিন তৈরি করবে সেটা বলা হয়েছে। আর এই জায়গাতে আমরা দেখতেছি যে একটা রাইবোজোমের দুইটা উপ একক ছাড়াও সেখানে নির্দিষ্ট কিছু জায়গা থাকে, সেই জায়গাগুলোর নাম দেওয়া হয়েছে। দেখো অ্যাকসেপ্টর মানে কি, গ্রাহক, তার মানে সে কিছু একটা অ্যাকসেপ্ট করে, কি অ্যাকসেপ্ট করে, অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ যে অ্যামাইনো অ্যাসিডগুলো পরবর্তীতে পেপটাইড তৈরি করবে। বলো তো ভাইয়া, পেপটাইড মানে, আমরা ছোটবেলায় বা 9-10-এ পড়ছি, পেপটাইড মানে কিন্তু প্রোটিন, এটা কি জানো তোমরা, পেপটাইড মানে কিন্তু প্রোটিন, প্রোটিনকে পলিপেপটাইড যৌগ বলা হয়। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটার সাথে আরেকটা যুক্ত হয়ে হয়ে কি বানাবে, পেপটাইড বানাবে, দ্যাট মিন্স প্রোটিন বানাবে। আর প্রোটিন তৈরি হয়ে গেলে সেই প্রোটিনটা ই সাইট দিয়ে বের হয়ে চলে আসবে, কথা কি বুঝছো।
দ্যাট মিন্স দিস ইজ ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ভিতরে তৈরি হবে এবং সেই প্রোটিনগুলো তৈরি হয়ে ই সাইড দিয়ে বের হবে। আর এই এমআরএনএ কি? এমআরএনএ সংযুক্তির জায়গা, অর্থাৎ এই জায়গাতে এসে এমআরএনএ যুক্ত হয়। দ্যাট মিন্স রাইবোজোম কখনো একা প্রোটিন বানাতে পারে না। তো রাইবোজোমের প্রোটিন বানাতে কি কি লাগে? রাইবোজোমের প্রোটিন বানাতে কয়েকটা জিনিস লাগে। তার মধ্যে 1 নম্বর এমআরএনএ, তারপরে টিআরএনএ, তার সাথে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিডগুলো প্রোটিন তৈরি করে। তাহলে আমরা কি বুঝতে পারছি? এটা ভৌত গঠন বললে তোমাদের এই দুটো ছবি কিন্তু মনে রাখতে হবে। ওকে, আসো এবার আমরা চলে যাই যে রাইবোজোমের রাসায়নিক গঠন। ঠিক আছে, রাসায়নিক গঠন। রাইবোজোমের রাসায়নিক উপাদান বলতে পারো বা গঠন বলতে পারো, রাসায়নিক উপাদান। আচ্ছা, রাইবোজোমের রাসায়নিক উপাদান যদি বলো তাহলে এর ভিতরে মূলত 2 রকমের জিনিস থাকে। এর মধ্যে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে আরআরএনএ আর একটা হচ্ছে প্রোটিন। ভালো করে খেয়াল করো, এই তো এখানে আরেক ধরনের আরআরএনএ এর নাম শুনলা, যার নাম হচ্ছে আরআরএনএ। মনে রাখবা আরআরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ। দ্যাট মিন্স যে আরএনএটা শুধুমাত্র রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে থাকবে। কথা বুঝছো? তাহলে রাইবোজোম পড়তে গিয়ে আমরা 3 রকমের আরএনএ এর নাম শুনলাম, একটা হচ্ছে এমআরএনএ, একটা হলো টিআরএনএ আর একটা হলো আরআরএনএ। এখন এই আরআরএনএ এবং প্রোটিন এটার একটা রেশিও আছে, বলা হচ্ছে 1:1। অর্থাৎ যদি 1 ভাগ আরআরএনএ থাকে তাহলে সেখানে 1 ভাগ প্রোটিন থাকবে। এই রেশিওতে রাইবোজোমটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অলওয়েজ মাথার মধ্যে রাখবা যে আরএনএর ভিতরে 2টি উপাদান থাকে, একটা হলো আরআরএনএ আর একটা হচ্ছে প্রোটিন। রেশিও কত? 1:1। এবার আসো আমরা যেটা তোমাদেরকে পড়াবো সেটা হলো রাইবোজোমের যে 2টা একক আছে 70 আর হলো 80, এই 2টার মধ্যে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমরা একটু দেখি। আসো, পার্থক্যটা কি? প্রথমে তুমি যেটা করবা, এক পাশে লিখবা 70S রাইবোজোম, এক পাশে লিখবা 70S রাইবোজোম, আর আরেক পাশে দিবা হলো 80S রাইবোজোম। আরেক পাশে দিবা হলো 80S রাইবোজোম, 80S রাইবোজোম। হ্যাঁ, তাহলে আমরা পার্থক্য করে ফেলি যে হ্যাঁ এই 2টার মধ্যে কি পার্থক্য আছে। হ্যাঁ, অনেকেই বলে যে ভাই এইটা কি রাইবোজোমের প্রকারভেদ বলবো না কি বলবো? আসলে 70 আর 80 এটা হচ্ছে রাইবোজোমের 2টা একক। বইতে বলা আছে একক বা ইউনিট। আবার এর 2টো করে সাব ইউনিট আছে, যেগুলো তোমরা কিছুক্ষণ আগে দেখলা 60-40, হ্যাঁ, তারপর হলো 50-30, এইভাবে নামকরণগুলো আসছে। 70S রাইবোজোমটা মূলত আদি কোষে পাওয়া যায়, আর 80Sটা আমরা বলেছি প্রকৃত কোষে পাওয়া যায়। এখন আসো, 70S রাইবোজোমে 52 প্রকারের প্রোটিন থাকে। এখানে 52 প্রকারের প্রোটিন থাকে, এটা মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে 80 প্রকারের প্রোটিন থাকে, এখানে 80 প্রকারের প্রোটিন থাকে, রাইট? এটা মনে রাখার সহজ, দেখো 80-80, অর্থাৎ 80S রাইবোজোমে 80 রকমের প্রোটিন আর 70S রাইবোজোমে 52 রকমের প্রোটিন থাকে। আচ্ছা, তারপরে বলবা 70S রাইবোজোমের ক্ষেত্রে একটা কথা অলওয়েজ মনে রাখবা, এখানে 3 ধরনের আরআরএনএ থাকে, 3 ধরনের আরআরএনএ থাকে। ঠিক আছে, 3 রকমের আরআরএনএ থাকে, আর এখানে হলো 4 রকমের আরআরএনএ থাকে, 4 প্রকার আরআরএনএ থাকে। আমরা কিন্তু শুরুতেই বলে আসছি আরআরএনএ মানে হলো রাইবোজোমাল আরএনএ, অর্থাৎ যেটা রাইবোজোমের গাঠনিক উপাদান যে আরএনএটা। তার মানে একটা জিনিস খেয়াল করো যে রাইবোজোম কিন্তু আরএনএ থেকে তৈরি, অর্থাৎ রাইবোজোমের উপাদানই হচ্ছে আরএনএ, এটা মনে রাখবা। তো এখানে যে আরআরএনএগুলো থাকে তার নামগুলো একটু মনে রাখতে হবে, 23, 16 আর হলো 5। আর এখানে যে আরআরএনএগুলো থাকে তার নামগুলো হচ্ছে এরকম 28, 18, তারপর হচ্ছে 5.8 আর এটা হচ্ছে 5। আচ্ছা, সবগুলো শেষে দেখো এস আসছে, মানে ভেদবার্গের যে ইউনিট, এটাকে কিন্তু ভেদবার্গ গুণাঙ্ক বলা হয়। তো এইটাও কিন্তু এখানে দিতে হবে এস। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো হচ্ছে আরআরএনএর বিভিন্ন নাম বা মান বলতে পারো। এখানে হচ্ছে 3 রকমের আরআরএনএ আছে, আর এখানে হলো 4 রকমের আরআরএনএ আছে। এইগুলো কিন্তু পরীক্ষা এমসিকিউতে আসতে পারে যে 70S রাইবোজোমে কি কি আরআরএনএ থাকে, 80S রাইবোজোমে কি কি আরআরএনএ থাকে ইত্যাদি। তাহলে এই দুটো জিনিস কিন্তু মনে রাখবা, 70S আর 80S রাইবোজোমের মধ্যে বেসিক পার্থক্য। এবং এটা আদি কোষে পাবা, এটা হচ্ছে প্রকৃত কোষে পাবা, রাইট? তাহলে আমরা কিন্তু পড়া অনেকটুকুই পড়ে ফেলছি, মানে রাইবোজোমের
বড় অংশটাই আমাদের পড়া শেষ। অর্থাৎ সব থেকে যেটা রাইবোজোমের গঠন বা রাইবোজোমের টাইপগুলো বা ইউনিটগুলো, সাব ইউনিটগুলো আমরা কিন্তু পড়ে ফেলেছি। এখন আমাদের কি পড়তে হবে? রাইবোজোমের কয়েকটা কাজ আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। আসো রাইবোজোমের কাজ নিয়ে কথা বলি। প্রথমেই বলবা এর 1 নম্বর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। রাইবোজোমের মূল কাজ বা প্রধান কাজই হচ্ছে এটা, সে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে থাকে, অর্থাৎ প্রোটিন তৈরি করে থাকে। এর দ্বিতীয় কাজ কি? এর দ্বিতীয় কাজ বলবা এটা অনেক সময় স্নেহ বিপাকে সাহায্য করে থাকে। তোমরা আরও একটা কোষীয় অঙ্গাণু পড়তে গেলে এই স্নেহ বিপাক শব্দটা হয়তো পাবা, যেমন মাইটোকন্ড্রিয়া কখনো কখনো স্নেহ বিপাকে সাহায্য করে থাকে। আর 3 নম্বর আরেকটা কথা বইতে বলা আছে যে এটা এখানে হচ্ছে তোমার গ্লুকোজের ফসফোরাইলেশন বলে একটা কথা আছে, যে এখানে গ্লুকোজের ফসফোরাইলেশন হতে পারে। গ্লুকোজের ফসফোরাইলেশন। তো এই গ্লুকোজের ফসফোরাইলেশন জিনিসটা আসলে কি, এটা তোমরা বুঝবা যখন গ্লাইকোলাইসিস পড়বা সেকেন্ড ইয়ারে। গ্লাইকোলাইসিস বা ক্রেবস চক্র, শ্বসনের বিক্রিয়াগুলো যখন পড়বা তখন এই ফসফোরাইলেশন বিক্রিয়া দেখতে পাবা, অর্থাৎ গ্লুকোজের সাথে অজৈব ফসফেটকে অ্যাড করা, এটাকে বলা হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন। তো মূলত বইতে 3-4টা কাজ দেওয়া আছে, ওই কাজগুলো তোমরা পড়বা। তবে এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, এটাই মনে রাখবা। আর বাদ বাকিগুলোতে সে সাহায্য করে। হ্যাঁ, গ্লুকোজের ফসফোরাইলেশনে সে হলো সাহায্য করে থাকে। তো এই হচ্ছে আমাদের রাইবোজোম সম্পর্কে আলোচনা। অর্থাৎ রাইবোজোম আমাদের যদি পরীক্ষায় আসে তাহলে আমাদেরকে এই টপিকগুলো পড়তে হবে। আচ্ছা, এখানে কিছু এমসিকিউ এর কিছু পড়াশোনা আছে। যেমন ধরো তোমাদের বইতে একটা পয়েন্ট তোমরা পাবা, আমরা যদি বলি যে ইকোলি বলে একটা ব্যাকটেরিয়া আছে যার দেহের 22% হচ্ছে রাইবোজোম। এটা কিন্তু এমসিকিউতে প্রায় আসে, এটা একটু লিখে রাখতে পারো। ইকোলি ব্যাকটেরিয়াতে এর দেহের 22%ই রাইবোজোম। হ্যাঁ, ইকোলিতে 22%ই রাইবোজোম থাকে। এটা একটা এমসিকিউ এর পয়েন্ট অফ ভিউ থেকে একটু মনে রাখো, অনেক সময় পরীক্ষায় আসতে পারে। তো মোটামুটি রাইবোজোম নিয়েই ছিল আমাদের আলোচনা, এবং রাইবোজোম টপিকটা মূলত এমসিকিউ এর টপিক। এটা তোমাকে যদি ভালো করতে হয় তাহলে একটু সুন্দরভাবে সবগুলো পড়তে হবে। এখানে পড়ার টপিক হচ্ছে আবিষ্কার, ভৌত গঠন, উৎপত্তি, তারপরে হচ্ছে রাইবোজোমের যে ইউনিট, সাব ইউনিটগুলো আছে, এবং হচ্ছে সাথে রাইবোজোমের যে কাজ। তো এরপরে আমরা ইনশাল্লাহ আরেকটা কোষীয় অঙ্গাণু নিয়ে কথা বলবো। আর যারা এর আগের লেকচারগুলো করো নাই, দেখবা যে আমাদের কোষের প্লেলিস্টে আগের 4টা লেকচার আপলোড দেওয়া আছে, অবশ্যই সেই 4টা লেকচার করবা। এবং যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটাতে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও তুমি দেখতে পাবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।